করলে হয়ে যায়। হ্যাঁ জুম করলে এই জায়গা তো আর কিচ্ছু হইব না। আবার ভিতরে গিয়ে ফোকাস আবার এক ইঞ্চি কি 60 নাকি কেউ যেতে তো ওই রাজুটা দিয়ে দেখলেন না, টাটা না পিকেটটা 60টাই দেখছিলেন, মার্ক থেকে ওই 60 জন্য উল্লেখ তুলে এসেছে। আপনার তো কইলাম পরে আমি কালকে সাবিক ভাইয়ের ফোন দিয়েছি, সাবিক ভাই ফোন ধরে না। পরে আমি বিভিন্ন দোকান দেখছি যে এইটা পরে ওটা দিলে রান ভাই মাথার একদিন পরে লং শট মারি ভাই কবির ফোন দিছে তোমাকে? হ্যাঁ আমি এটাই কথা ছিলাম, স্ক্রিন পেপারটা লাগাই দেন ভাই। বক্তব্য দিচ্ছিলেন, পরে প্রশাসনের লোকজন যাওয়াতে আপনি বের করে দিলেন রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে বের হয়ে যান। উপরেতে কালো লাগে, উপরেতে কালো লাগে, এটা পারফেক্ট আছে। নিচ থেকে তাকালাম এখন পারফেক্ট আছে। সবাই কোথায় আছো? ঢাকায় যাই ওদিকে প্রত্যেক কথা করো কথা করেছে তোমাকে মনে করার কথা ছিল, যাই হোক না না এটা আমাকে মাঝে মাঝে কেউ হয়তো বলে হ্যাঁ অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোশাররফ সিদ্দিকী স্যার একটু সময় নিচ্ছেন। তো আজকের এই অনুষ্ঠানের সভাপতির খণ্ডকালীন সভাপতির জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার স্যারকে।
সম্পাদক দীপঙ্কর গৌতমকে। মঞ্চে ভূমিষ্ঠ বরেণ্য ব্যক্তিবর্গ, আমাদের সবার শ্রদ্ধেয়জন যারা এখানে আছেন, এছাড়া আমাদের বন্ধুরা যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি অল্প একটু কথা বলছি। আসলে আমি আমি বলতে চাচ্ছি এইরকম যে আমাদের প্রয়াত সর্দার ফজলুল করিম স্যার এখানে বই দিয়েছিলেন, ওইটা হলো দর্শন কোষ লেখার বইটা দেওয়ার সাথে সাথে আমি স্যারকে বলছিলাম, স্যার আমাকে একটা অটোগ্রাফ দেন। তো স্যার তখন বললেন, ওই লিখে দিলেন যে দীপঙ্কর, এই বইটিতে আমার কোনো কৃতিত্ব নাই, সম্পূর্ণ কৃতিত্ব দর্শন ও দার্শনিকদের। আমি সেই কথাটিকে মনে করি আজকে বলতেছি, এই বইটি সম্পাদনা করেছি কিন্তু এই বইটায় আমার কোনো কৃতিত্ব নেই। এই বইটায় আমি একটু শুধুমাত্র শ্রম দিচ্ছি। আর রণ ভাই, মানে আমাদের হায়দার আকবর খান রণ, আমাদের বামতাত্ত্বিক এবং লেখক, উনি যতটা আমাকে সহযোগিতা করেছেন, আর জুয়েলা আপা সম্পূর্ণ জিনিসপত্র সাপ্লাই দিয়ে যতটা করেছেন, বাকিটা করছেন আমার বন্ধু শ্রাবণ প্রকাশক রবিনা হাসান। এই আর কি, এর সম্পাদক হিসেবে আমার কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব ওনাদের। এই বইটি আপনারা দেখবেন এবং এই বইটির মধ্যে দিয়ে আমার মনে হয় আমরা যে শিল্পীকে এতদিন চিনতাম না, সেই শিল্পীকে আজকে অন্তত যারা পড়বেন বা দেখবেন তারা মনে করতে পারবেন। যেমন আমার মনে পড়ছে একটা ঘটনা, যে নবী স্যার, মানে আমাদের রফিকুল নবী স্যার, ওনাকে যখন আমি টেলিফোনে বলি যে স্যার এরকম একটা বই করতে, বই আপনি একটু আলোচক হবেন, স্যার প্রথমে চিনতে পারেননি, পরে আমি শুনেছি স্যার ছবিটা দেখে বলেছেন যে ও তো আমার বন্ধু ছিল। মানে এরকম বিষয়টা আসলে, যে ধূসর যে পাণ্ডুলিপি, আজকে সেটা অনেকটা চকচকে হয়েছে, সবার সামনে এসেছে। এবং এভাবে লোকান্তরিত কোনো প্রতিভা বা লোকায়িত কোনো প্রতিভা যাতে না থাকে, আমরা যাতে একটু যত্ন আত্তি করলেই সেটা সামনে আসে, সেই প্রচেষ্টা যাতে আমাদের সবার ভেতরে থাকে। এবং এই বইটি শুধু বই নয়, এই বইটি থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি। সবাইকে ধন্যবাদ। সুধীবৃন্দু, তুমি নীরবে এই গ্রন্থের শুধুমাত্র সম্পাদক নয়, এই গ্রন্থের যে শিল্পী এহসানুল আলম খোকন, তার বন্ধু, এবং এই যে বন্ধুর প্রতি যে দায়, সেই দায় নিয়ে এই বইটির সম্পাদনা। এবং এই বয়সে এসে আমি দেখেছি যে রণভাই এই বইটার জন্য কি পরিমাণ পরিশ্রম তিনি করেছেন। মানে সকালবেলা শ্রাবণে আসা, আবার বিকেলবেলা আসা, এই যে টান বন্ধুর প্রতি, একজন শিল্পীর প্রতি যে দায়, সেই দায় নিয়ে এই বইটি সম্পাদনা করেছেন প্রধান সম্পাদক হায়দার আকবর খান রণ এবং এহসানুল আলম খোকনের বন্ধু। এবার এই বইটি সম্পর্কে এবং শিল্পী সম্পর্কে বক্তব্য রাখবেন সভাপতি বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসাবে, আমাদেরকে এই সভাতে গৌরবান্বিত করেছেন গণপ্রজাতন্ত্রী সরকারের মন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন। উপস্থিত আছেন বরেণ্য শিল্পী রফিকুল নবী, রণবী নামে যিনি বিখ্যাত। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, সুসাহিত্যিক এবং চিত্র সমালোচক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সুধীমণ্ডলী, আপনাদেরকে স্বাগত, শুভেচ্ছা। আমি আসলে বইটার উপর কিছু আলোচনা করব না, কারণ আলোচনা করতে গেলে যে দক্ষতা লাগে, যে চিত্র সমালোচক হওয়ার জন্য যে গুণটি লাগে, সেটা আমার নাই। যে ছবি ভালো লাগে সেটা বলি ভালো, যে গান শুনতে ভালো লাগে সেটা বলি ভালো, এই পর্যন্তই। কিন্তু এইসব বিষয়ের উপরে কোনো আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। আমি উঠেছি এই যে চিত্রশিল্পী যিনি, তার সম্বন্ধে দুটো কথা বলছি। কারণ আপনারা অনেকেই হয়তো চেনেন না, এখানে যারা উপস্থিত তাদের মধ্যে অনেকে চেনেন,
বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার তাকে চেনেন, বরেণ্য শিল্পী রফিকুল নবী, রণবী নামে তিনি বিখ্যাত। তাকে যখন বললাম, বলে ও আচ্ছা, ওই এহসানুল আলম, ও তোমার বন্ধু। তারপর জিজ্ঞেস করলেন যে তার অন্যরা কেমন আছে, জুয়েলা কেমন আছে, এটাও জিজ্ঞেস করলেন। তা আরও অনেকে হয়তো চেনেন। আজকে যে প্রধান অতিথি রাশেদ খান মেনন, তিনিও তাকে বেশ ছোটোবেলার থেকেই চেনেন, কিন্তু আপনারা অনেকেই চেনেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের কথা, এটা সত্যি দুর্ভাগ্যের কথা যে এত বড় মাপের একজন শিল্পী তাকে আমরা চিনলাম না। কারণ তিনি ছিলেন প্রচার বিমুখ, তিনি ছিলেন নীরবে কাজ করে যেতেন, এবং তিনি ছিলেন একটি ব্যতিক্রমধর্মী মানুষ। সম্পদের মোহ, সম্মান, এই টাকা পয়সা, লোভ লালসা, এই কোনো কিছু তাকে স্পর্শ করতো না, কোনো কিছু তাকে আকৃষ্ট করতো না। একটা ভিন্নধর্মী মানুষ, অত্যন্ত প্রতিভাবান, নানান দিকে তার প্রতিভা ছিল, বিশেষ করে ছবি আঁকার দিকে তার ঝোঁক ছিল, এবং সেটা প্রতিভার বটেই। কিন্তু তার ভিতরে আরেকটি গুণও ছিল, সেটা হচ্ছে যেটা তিনি উত্তরাধিকার সূত্রে অর্জন করেছেন বলে আমার মনে হয়। সেটা হলো তার ভিতরে একটি রাজনৈতিক সচেতনতা ছিল এবং একটি সংস্কৃতিপনা মন ছিল। যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন সেই পরিবারটি ছিল একটি কালচারাল পরিবার, যেখানে কালচারাল অ্যাক্টিভিটি হতো, এবং একটা রাজনৈতিক পরিবারও বটে। তার বাবা তাকে, এটা দুঃখজনক যে এহসানুল আলম খোকন খুব কম বয়সে তার বাবাকে হারিয়েছিলেন। তার বাবা একজন মোশাররফুদ্দিন আহমেদ, তিনি একজন প্রখ্যাত প্রকৌশলী ছিলেন। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে তিনি গান রচনা করেছেন। এবং কোন গান? 21শে ফেব্রুয়ারি 1952 সালে 21শে ফেব্রুয়ারি পরে প্রথম যে গানটি রচিত হয় সেটি তার লেখা। এই কারণে অনেক পরে স্বাধীন বাংলাদেশে তাকে 21শে পদকে ভূষিত করা হয়েছিল। তার গানের এখানে দীপঙ্কর গৌতম, যিনি একটা বই লিখেছেন গণসঙ্গীতের সম্পাদন, অসাধারণ বই। সেখানে দেখলাম যে মোশাররফুদ্দিন আহমেদের সেই গানটি কিন্তু সংকলিত আছে। আমি তাকে বললাম যে আপনি কি জানেন এটা কার? বললাম আমি চিনি না। তাহলে আমার যে শিল্পী নিয়ে আপনি বইটা লিখছেন তারই বাবা কিন্তু। এই শিল্পীর মা, তাকে আমি ছোটোবেলা থেকে চিনতাম, এক মহিয়সী নারী, যিনি মওলানা ভাসানীর সঙ্গে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও কাজ করেছেন ঘনিষ্ঠভাবে। আপনারা ছায়ানটের নাম জানেন, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা। তাদের বাড়িতে, খোকনদের বাড়িতে আমি প্রথম মওলানা ভাসানীকে দেখেছি। তার পিতা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাকে কবরস্থানে যখন নিয়ে যাওয়া হয়, সেখানে সে লাশে কার্ড দিয়েছিলেন যিনি, তার মধ্যে অন্যতম হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন এক পরিবারে জন্ম। তার চাচা, তার আপন চাচা মহিউদ্দিন আহমেদ, তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ। ফলে আমি ওই বাসায় ওই মহিউদ্দিন সাহেবকে, আমি তাকে চাচা বলে ডাকতাম। আমি তাকে একদিন দেখেছি তাদের বাড়িতে দাড়ি লাগিয়ে, দাড়িওয়ালা, কালো দাড়িওয়ালা একজন সুঠামদেহী লম্বা একজন মানুষ, যে শুনলাম যে উনি আত্মগোপনে আছেন, কমিউনিস্ট পার্টি করতেন, ন্যাপ করতেন, পরবর্তীকালে আওয়ামী লীগ করেছেন। পরবর্তীকালে আমি যখন রাজনীতিতে গেছি তখন তার আরও ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছি। মোটামুটি এইভাবে একটি রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন। আলতাফ মাহমুদ, বিখ্যাত গণশিল্পী আলতাফ মাহমুদ, তাদের বাসায় যাতায়াত করতেন। এইরকম একটা পরিবেশে খোকন বড় হয়েছে। ফলে কিছুটা তিনি উত্তরাধিকার সূত্রে অর্জন করেছেন। কিন্তু আরেকটি জিনিস যেটা তার শিল্প প্রতিভা এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কথা একটু আগে উল্লেখ করলাম, যে দুনিয়ার লালসা স্বার্থ কোনো কিছুই তাকে স্পর্শ করতো না, দেশ বিদেশ কোনো কিছুই তার ভিতরে ছিল না। একজন অন্য ভিন্ন জগতের মানুষ, একটা শিল্প জগতের মানুষ। সেই মানুষটিকে আমরা চিনব না, আমরা জানবো না,
আমরা ভুলে যাব ও মনেই রাখতে পারবো না, এর চেয়ে বড় দুর্ভাগ্যের কথা আমাদের জাতির জন্য হতে পারে না। তাই এই বইটি রচনা করার মধ্য দিয়ে, এই বইটি, এই অ্যালবামটি তৈরি করার মধ্য দিয়ে সেই হারিয়ে যাওয়া শিল্পীকে পুনরুদ্ধার করে যদি আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে পারি, আমার মনে হয় সেটি সবচেয়ে বড় আনন্দের কাজ হয় বলে, সবচেয়ে বড় ভালো কাজ হয় বলে মনে করছি। সেই লক্ষ্য নিয়ে আমি করেছি। এই ভিতরে যে ছবিগুলো আছে, ছবিগুলো কালেক্ট করা বেশ কষ্টকর হয়েছে, কারণ ঢাকায় কিছু আছে, আমেরিকায় কিছু আছে। কোনোদিন কোনো প্রদর্শনী আমি ঢাকায়, আমি অনেকবার খোকনকে বলেছিলাম যে একটা প্রদর্শনী করো না, ঢাকায় একটা এক্সিবিশন হোক। ভ্রুক্ষেপ নাই, কোনো প্রয়োজন নাই, কোনো বোধ নাই, কোনো দরকার মনে করেন, কারণ এগুলোর অনেক অনেক ঊর্ধ্বে একটা ভিন্ন জগতের মানুষ ছিলেন, অসাধারণ মানুষ, অসাধারণ প্রতিভা, একই সঙ্গে একটা বিরাট মাপের মানুষ। সেই মানুষটিকে আজকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেশবরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। এহসানুল আলমের স্মৃতিতে নিবেদিত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় রাশেদ খান মেনন, মঞ্চে উপবিষ্ট হায়দার আকবর খান রণব, রয়েছে দীপঙ্কর, গৌতম, এহসানুল আলম সম্বন্ধে লিখেছেন যিনি, এবং আজকের অনুষ্ঠানের সভাপতি শিল্পী এবং আমার শিক্ষক শিল্পী মোস্তফা মনোয়ার। কদিন আগে হঠাৎ করেই হায়দার আকবর রণব আমার অফিসে গিয়ে হাজির হলেন। আমি একটু অবাক হয়েছিলাম যে সচরাচর তাকে আমি তো কোনোদিন বাইরে দেখা হয়, বাইরে নানান ইসেতে, কিন্তু তার সাথে চারুকলায় কখনো দেখা হয়নি। সেইখানে দেখে আমি অবাক হয়েছিলাম। তার হাতে খুব সুন্দর একটি বই, অ্যালবাম, এবং সেইটি নিয়ে বললে যে আপনার সাথে প্রয়োজন। বইটি হাতে নিয়ে বললো যে আমার এক বন্ধু, তার সম্বন্ধে একটি বই বেরিয়েছে, উনি ছবি আঁকতেন, আপনি একটু দেখেন এবং এইখানে একটি অনুষ্ঠান হবে, আপনাকে থাকতে হবে। আমি বইটি হাতে নিয়ে চমকে উঠলাম, আরে এ তো আমাদের এহসানুল আলম খোকন। এই খোকন এবং আমরা কিন্তু একই বছর ম্যাট্রিক পাস করেছিলাম 1943-এ, সেই সুবাদে একই বয়সী। সেইভাবে কিন্তু খোকনকে আমি কখনো দেখিনি। তার সাথে আমাদের যে পরিচিতি, যে তার ঘনিষ্ঠ বন্ধুরা, অতি ঘনিষ্ঠ বন্ধুরা, তার উনি বিজ্ঞানী একজন সবাই, এবং আব্দুর রশিদ স্থপতি। 60s-এ 60 দশকের আর্লি 60 দশকের সময় থেকে যে রোডে একটি গ্যালারি হয়েছিল, অনেকেই সেখানে ক্লাস দিতেন। আমরা তখন তরুণ ছাত্র, আমি চারুকলায় পড়ি। এই ছবি আঁকার প্রতি ঝোঁক স্কুল জীবন থেকে তো আপনারা জানলেন, রণ বললেন, কিন্তু আমার সাথে ঢুকে পড়া এইটার পেছনে আর্টস অ্যান্ড তারপরের থেকে যেহেতু আমরা চারুকলার ছাত্র এবং তারা সেইখানে দেখতাম, পরিচয় হয়নি সেইভাবে, কিন্তু তার বন্ধু আমাদের জানা, কিন্তু একটা খেয়ালি মানুষ বলাই হলো একটু আগে, খেয়ালি। আমরা যারা শিল্পকলায় পাশ দিয়ে এই ছবি আঁকায় ঢুকে পড়েছি, সেই ছবির জগতে একেবারে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। এবং প্রথম দিকে
আমরা এই বইটাও দেখেছি, আমি আগেও দেখেছি, রিয়ালিটি নিয়ে কাজ করতেন, বস্তুধর্মিতা, মানসিক সমস্যা বোধহয় ঘটনা দিকে যখন যান এগুলো যে জেনে শুনে তা না, এটা খুললে ঠিক না লাপায় ফর্ম ভেঙে করা এমন তো ঠিকই বলতে সব কিছু মিলিয়ে ইনোসেন্স রয়েছে তার ছবির মধ্যে। কি বলে সেলফ ডট, আমরা তো অ্যামেচার বলি না ইদানিং, আমরা অকালে চলে গেছেন, কিন্তু আমরা জানি যে তার আরও অনেক ছবি কিন্তু তিনি এঁকেছিলেন, হয়তো সেগুলো বিভিন্ন কালেক্টরের কাছে আছে বা কোনো জায়গায় আছে। আমি পরিবারের সবাইকে বলবো সমগ্র কাজ ভালো করে কোথাও যদি সংগ্রহ করে রাখা যায়, আমরা আরও শ্রদ্ধা জানাতে পারবো এবং এই আমরা খোকনকে চিরকাল মনেও রাখতে পারবো। তো এবারে এহসানুল আলমের ছবি এবং এই গ্রন্থ নিয়ে আলোচনা করবেন লেখক, চিত্র সমালোচক, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। শিল্পী এহসানুল আলমকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন এবং সুধীমণ্ডলী, এহসানুল আলম খোকনের নামের সঙ্গে আমার পরিচয় ছিল, কাদের সঙ্গে পরিচয় হয়নি, সেটি আমার সীমাবদ্ধতা। যে অর্থে একজন শিল্পীর অনেক কাজ দেখার সুযোগ হয়, সেরকম সুযোগ আমাদের সামনে ছিল না। আপনারা শুনেছেন যে শিল্পী নিভৃতচারী একজন মানুষ ছিলেন, নিজের মনের আনন্দে ছবি আঁকতেন, কোনো প্রদর্শনীতে দেখানোর জন্য হয়তো ছবি আঁকতেন না, সেই তারাও তার ভিতরে ছিল না বলে আমার মনে হয়। আর তার ছবি দেখে আমার মনে হয়েছে আসলেই তিনি খুব আত্মনিমগ্ন একজন শিল্পী ছিলেন। বাইরের পৃথিবীর সঙ্গে তার সংযোগটা ছিল তার মনের জানলা দিয়ে, তিনি সরাসরি বাস্তবতার সঙ্গে হয়তো সম্পর্কিত হতে চাননি। হায়দার আকবর খান রণ ভাই আমাদের সকলেরই প্রিয় এবং শ্রদ্ধাভাজন, যখন উদ্যোগটা নিলেন যে এই শিল্পীর কিছু কাজ মানুষের সামনে তুলে ধরা, তিনি বেশ পরিশ্রম করেছেন, বিভিন্ন জায়গা থেকে ছবি সংগ্রহ করেছেন এবং শ্রাবণ প্রকাশনীকে ধন্যবাদ, তত চমৎকার একটি বই প্রকাশ করে এই শিল্পীর পরিচয় পাঠকদের কাছে, দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে। ছবিগুলি আপনারা দেখবেন, আমি নিশ্চিত আপনারা আনন্দিত হবেন। রফিকুন নবী বলেছেন তার শিল্পীর পরিচয়, প্রথম দিকে তিনি বাস্তব ধারার শিল্প আঁকতেন, ছবি আঁকতেন, কিন্তু সেগুলি আমার দেখা সম্ভব হয়নি। এই বইতে যেগুলি সন্নিবেশিত হয়েছে সেগুলি বেশিরভাগই পরাবাস্তব ধর্মী। ওই যে শিশু সুলভ কথাটা বলা হলো, একজন শিশুর কৌতূহল নিয়ে এবং শিশুর উদ্বেগ নিয়ে পৃথিবীকে যেভাবে দেখা হয়, ঠিক সেইভাবে এহসানুল আলম পৃথিবীকে দেখেছেন। মানুষের ছবি আছে, অবয়ব আছে এবং নিরীক্ষা ধর্মিতা তো প্রবল, নানান ধরনের নিরীক্ষা করেছেন ফিগারের সঙ্গে বাস্তবকে, পরাবাস্তবকে মিলিয়ে। আমার যেটা মনে হয়েছে যে তিনি ঠিক প্রদর্শনীর জন্য ছবি আঁকতেন না, সেই রকম পরিপাটি যত্ন আপনারা ছবিতে দেখবেন না। কিছুটা যেন অনেক শিল্পী আছেন, ছবি শেষ করার পর অনেকক্ষণ সেটির উপর কাজ করেন, খুব পরিপাটি করে পরিবেশন করেন, সেই পরিপাটি পরিবেশন সেখানে নেই। একটা সময় যা মনে এসেছে এঁকেছেন, তারপর আরেকটা ছবি আঁকতে গেছেন, ফলে ওই পরিপাটি নিটল চেহারার ছবি সেগুলি নয়। আমি প্রথমে বলি যে ছবি বিচারের কোনো স্বর্ণমান বা গোল্ড স্ট্যান্ডার্ড নেই। একজন শিল্পীর পরিচয় হচ্ছে তিনি ছবি আঁকেন এবং তার একটা ভাষা থাকে, তার প্রকাশভঙ্গি থাকে। আর চিত্রশিল্পীদের রং, রেখা, বনট, নানান ধরনের উপাদান আছে যেগুলির মধ্য দিয়ে তারা নিজের মনের ভাব প্রকাশ করেন। আমি দেখি ভাবটা কি, ঠিক কতখানি বলিষ্ঠতা নিয়ে তিনি তার মনের ভাবটা প্রকাশ করতে পেরেছেন। কুশলতার বিষয়টা অনেক সময় চর্চিত, কিন্তু যে শিল্পী নিজেকে নিজে তৈরি করেন তিনি হয়তো ওই কুশলতায়
কুশলতার সন্ধান করেন না, তিনি সন্ধান করেন তার আত্মপ্রকাশের, তাৎক্ষণিক আত্মপ্রকাশের বিশিষ্টতার। সেটি এই ছবিগুলিতে প্রত্যেকটিতে আছে। তিনি যা বলতে চেয়েছেন খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি। তার চিন্তাগুলি খুব স্বচ্ছ, তার ভাবনাগুলিও স্বচ্ছ, কিন্তু একটা মনস্তাত্ত্বিক মাত্রা থাকায় আপনাদের সবাইকে সেই ছবিগুলির সঙ্গে অনেকক্ষণ কাটাতে হবে, সেগুলিকে পড়ার জন্য অনেকখানি সময় দিতে হবে, বোঝার জন্য কিছুটা সময় দিতে হবে। এটি একজন বড় শিল্পীর একটা বড় কাজ, যে একজন দর্শককে তার ছবির সঙ্গে কতক্ষণ ধরে রাখতে পারেন। আমি অনেকক্ষণ ধরে অনেকগুলি ছবি দেখেছি। আমার দুঃখ লাগে যে এই শিল্পীকে আমরা তার সৃষ্টির সবচেয়ে ভালো মুহূর্তগুলিতে আমরা পাই। যদি তার ছবির প্রদর্শনী হতো নিয়মিত ভিত্তিতে, তাহলে তিনি হয়তো আরও যত্ন নিয়ে ছবিগুলি সংরক্ষণ করতেন। এখন কোথায় ছবিগুলি পড়ে আছে আমরা জানি না, কিন্তু আমরা একটা দাবি জানাবো যে ইহসানুল আলম খোকনকে যেহেতু আমরা আবিষ্কার করলাম, সেহেতু এই আবিষ্কারের আনন্দটা আরও দীর্ঘস্থায়ী হোক, তার ছবিগুলি যেন আমরা সব খুঁজে পাই। একজন শিল্পীকে প্রকৃত শ্রদ্ধা জানানো যায় তার ছবির প্রতি নিবিষ্টতা এবং নিমগ্নতা দেখিয়ে। আমি খুব আনন্দিত হব যদি এই ছবিগুলিকে, মূল ছবিগুলি, এখানে তো আমরা প্রতিলিপি পেয়েছি, মূল ছবিগুলিকে যদি কোনো একটা প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়। কারণ প্রতিলিপি কখনো সঠিকভাবে ছবিটাকে তুলে ধরতে পারে না, রঙের তারতম্য হয়, আকৃতির তারতম্য হয়। ফলে আমি মনে করি যে একটা প্রদর্শনী এরপর যদি আমরা করতে পারি, তাহলে বই প্রকাশের সঙ্গে একটা মণিকাঞ্চন যোগ হতে পারে সেই প্রদর্শনী। তাহলে শিল্পীকে নিয়ে আমাদের হয়তো প্রত্যেকেরই অনেক স্বচ্ছ ও সুন্দর ধারণা হবে। তো এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমি এই শিল্পীর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। তুমি রবে নীরবে এই গ্রন্থের প্রকাশনা উৎসবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী রাশেদ খান মেনন এবারে বক্তব্য রাখবেন। তুমি রবে নীরবে এই অ্যালবাম প্রকাশনার উৎসবের আজকের সভার সম্মানিত সভাপতি বরেন্দ্র চিত্রশিল্পী মোস্তফা আনোয়ার, বরেন্দ্র চিত্রশিল্পী রফিকুল নবী, চিত্র সমালোচক এবং কথা সাহিত্যিক সৈয়দ নজরুল ইসলাম, শ্রাবণ প্রকাশনীর কর্ণধার ও বইয়ের সম্পাদক দীপঙ্কর গৌতম ও আমার বন্ধু হাজার সরাও। আসলে এই ধরনের একটি অনুষ্ঠানে আমার প্রধানমন্ত্রী হওয়ার কথা না, সম্ভবত বন্ধুত্বের সূত্র ধরেই, এবং যেহেতু খোকনকে ছোটবেলায় আমরা একসঙ্গে, আমি এবং দুজনেই একইভাবে চিন্তা বা জানার চেষ্টা করেছি, দেখেছি, তার সেই রোগাক্রান্ত সময়ও কখনো কখনো তার কাছে গিয়েছি। সেই কারণে সম্ভবত আজকের এই অনুষ্ঠানে আমাকে প্রতিনিধিত্ব করা হয়েছে। চিত্র সমালোচনার বিষয়ে রণজির কথা বললেন, আমারও সে একই অবস্থা। অবশ্য আমার একটা অ্যাডভান্টেজ আছে এইভাবে যে বড় ভাই সাবেক খান যখন চিত্র সমালোচনা লিখতেন সেগুলো পড়ার সুযোগ হয়েছে, এবং সেই পড়ার সূত্র ধরে কিছু কিছু বোঝার চেষ্টা করেছি। কিন্তু সাধারণভাবে ভালো লাগা না লাগা এর মধ্যেই চিত্রের ব্যাপারে, চিত্রশিল্পের ব্যাপারে আমার নিজস্ব যে জ্ঞান, সেই জ্ঞান। তবে এখানে যে কথাটা বলবো সেটা হলো যে খোকন এই ছবিগুলো দেখলেই বোঝা যায় কত একজন আত্মমগ্ন লোক ছিলেন, এবং এই ছবির পরিচয়, এই বইয়ের পরিচয় তুলতে গিয়ে, বলতে গিয়ে খোকনকে যে উপস্থাপন করা হয়েছে যে সে কখনোই নিজেকে প্রকাশ করতে চায়নি বা প্রচার চায়নি। এখানে নয়, তার ছবির প্রদর্শনী হয়েছে শুধু আমেরিকা, তাও তার বোনদের আগ্রহের কারণে। এই প্রদর্শনী ঢাকায় হতে পারত, কোনো সন্দেহ নেই, কিন্তু তার নিজস্ব আত্মমগ্নতার কারণে এবং কিছুটা লোকের কারণে যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় এই ধরনের আমাদের মতো দেশে, সে কারণেই সম্ভবত এই ছবির প্রদর্শনীগুলো এখানে হয়নি। তো সৈয়দ নজরুল ইসলাম যে কথা বললেন, আমি তার সাথে একমত যে এখানে এই ভিডিও ক্লিপে অথবা
এই অ্যালবামের মধ্যেই ছবিগুলোকে বোঝার, পরিপূর্ণ হয়ে বোঝার উপায় যারা বোদ্ধা তারা সম্ভবত সেভাবে পারবেন না। সুতরাং যদি যারা আজকের আয়োজন করেছেন তারাই যদি উদ্যোগ নিয়ে একটি তার প্রদর্শনী করেন তাহলে হয়তো সেটা ভালো হবে। খোকন সম্পর্কে আমার স্মৃতি বন্ধুবর মারফতেই মূলত একসঙ্গে যাওয়া আসা, কথা বলা, আড্ডা মারা, এবং সেই তখনই তাকে দেখেছি নিভৃত জানি এবং কিছুটা আত্মমগ্ন। তার যে কবিতা এখানে লিখেছেন সেই কবিতার মধ্যেও তার আত্মমগ্নতার চেহারাটা ফুটে ওঠে। ছবিগুলো তো বটেই, যে কথা বলছিলেন যে প্রথম দিকে কিছুটা বাস্তবমুখী থাকলেও, অর্থাৎ পিতা মাতা বোন এদের ছবি আঁকলেও পরবর্তীকালে তার ছবিগুলো এরা পরাবাস্তব বা সুরিয়ালিস্টিক, যেটা আপনারা বলে থাকেন আপনাদের চিত্রকলার ভাষায়, তো সেটা দেখা যায়। এবং এই বইটাই কিন্তু বা এই অ্যালবামটাই কিন্তু তাকে প্রকাশ করে, অর্থাৎ তার যে ভাবনা, চিন্তা, ধারণা, ধ্যান ধারণা সেটা প্রকাশ করে। বাংলাদেশে, আমাদের দেশে আমাদের সৌভাগ্য যে এখন চিত্রকলার ক্ষেত্রে আমরা বোধ হয় খুব একটা পিছিয়ে নেই। বিশেষ করে বিভিন্ন সময় যে সমস্ত প্রদর্শনীগুলো হচ্ছে এবং হয়ে থাকে, তার যে সমালোচনাগুলো পড়ি অথবা কখনো কখনো দেখার যে সুযোগ ঘটে, তাতে আমার কাছে মনে হয়েছে যে আমরা বিশ্বমানের চিত্রকর্মের সাথে আমরা আমাদের দেশের চিত্রশিল্পীরা এরা প্রতিযোগিতায় তারা নিশ্চয়ই ভালোভাবেই অবস্থান নিতে পারেন। সম্প্রতি সময়ে বায়ারিয়াল যেটা হয়ে গেল আপনার শিল্পকলা একাডেমিতে, যেটা প্রতি 2 বছর অন্তরই হয়ে থাকে, তাতে যে চিত্রকলা প্রদর্শন করা হয়েছে তাতে বিদেশি ছবি যারা এঁকেছেন তাদের সঙ্গে মিলিয়ে আমাদের বাংলাদেশের যারা চিত্রশিল্পী তাদের তুলনামূলক যদি বিবরণ করা যায় এবং আনা যায় তাহলে সেটাই প্রমাণিত হতে পারে বলে আমার ধারণা। আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই ক্ষেত্রে একটু সুযোগেরও বৃদ্ধি করেছে। যখন মোস্তফা মনোয়ার ভাই অথবা রফিকুল নবীরা যখন করেছেন তখন একটা কেবলমাত্র ফ্যাকাল্টি, ঢাকা ইউনিভার্সিটির একটি চিত্রকলা চালু করার ফ্যাকাল্টি ছিল, এটা এখন বহু জায়গায় এই ফ্যাকাল্টিগুলো বা ইউনিভার্সিটিতে অথবা ইনস্টিটিউট স্থাপন করে চিত্রকলার চর্চা চলছে। সবচেয়ে বড় কথা যে আমাদের, যদিও এটা মধ্যখানে উঠে গিয়েছিল, আমরা ছোটবেলায় কিন্তু স্কুলে ড্রয়িং শিখতাম, ড্রয়িং টিচার ছিলেন এবং অনেক নাম করা চিত্রকর তারা কিন্তু এই ড্রয়িং টিচার হিসেবেও কিন্তু আমাদের সামনে কিন্তু উপস্থিত হয়েছেন। তাদের একজনকে আমি এখনো স্মরণ করি, আমার নিজের শিক্ষক ছিলেন মোস্তফা আজিজ, যদি আপনাদের বলে থাকে নিশ্চয়ই তার কথা। সেই মোস্তফা আজিজ তার যে রেখার টান, এটা আমাকে এখনো, আমি যখন ক্লাস 3, 4, 5-এর ছাত্র, ক্লাস 7-এ যখন ছাত্র, তখন আমার সৌভাগ্য হয়েছিল এবং পরবর্তীকালে আমার কার্তিক পাশ করার পর্যন্ত যোগাযোগটি ছিল। তো সেটা কিন্তু মধ্যখানে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু নতুন জাতীয় শিক্ষানীতিতে আপনারা জানেন যে চারুকলাকে এবং চিত্রকলাকে এটাকে অবশ্য পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে। যদিও এর আমার প্রয়োজন মতো শিক্ষক নেই, প্রয়োজন মতো ব্যবস্থায় যে স্কুলগুলো তারা এটাকে বাড়তি বোঝা বলে মনে করে এবং ছেলেমেয়েরাও এটাকে বাড়তি বোঝা বলে মনে করে, কারণ এখানে সময় দিতে হয়। অন্য আপনার মানে এমসিকিউতে সময় দেওয়া অনেক কম লাগে, কেবলমাত্র টিকপাক দিলেই চলে। এখানে কিন্তু টিকপাক দিলে চলে না, এখানে তার প্রতিভার অন্তত প্রকাশ ঘটাতে হয়। তো এটা চালু করা হয়েছে। আমি আশা করব এবং আমরা আশা করব যে আরও অনেক নতুন নতুন শিল্পী বেরিয়ে আসবে। তবে খোকন তার যে চিত্রকর্ম দিয়ে আমাদেরকে ধন্য করলেন সেটাকে আমরা সবাই স্মরণ রাখবো, তাকেও এর মধ্যে দিয়ে আমরা স্মরণ রাখবো। একথা বলে আপনাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। সেই বইটি হাতে নিয়ে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, সভাপতি, আলোচক, প্রধান অতিথি, সবাই বইটিকে আমরা ধরে একবার বিশিষ্ট আলোচক
এদিকে ফিরে যান। বরেণ্য চিত্রশিল্পী তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবে। আমি বইটি আজকের এই অনুষ্ঠানে এসে মনে পড়ছিল খোকনের কথা। খোকন আমাদের আত্মীয়, আমার মেজ বুবুর, আমার যে দুলাভাই, তার বড় বোন এর মা ছিল। সুতরাং আমাদের পরিবারে যাওয়া আসা ছিল এবং আমি অনেক ছোটবেলাতেই দেখেছি যে এই আঁকাকে কাজ করতে বেশ ভালো ইয়ে করতো। একদিন বেশ যখন একটু কোথাও ম্যাচিওর হয়েছে তখন একদিন দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম, ওই দেয়ালে ছবি এঁকেছে। তারপর আমি বললাম যে তুমি একদম সিরিয়াসলি ছবি আঁকো না কেন, আঁকতে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি এখানে ভালো দিকে যেতে পারবে। তারপরে অনেক প্রবলেম বলতো, জীবনের প্রবলেম এইসব। আমরা ঠিক আছে, এইগুলোই তুমি প্রকাশ করো তোমার চিত্রের মাধ্যমে, কাউকে বলে তো লাভ নেই। কারণ এই সমস্ত প্রবলেম পৃথিবীর কাউকে না কাউকে বলতে হয়, কাউকে না কাউকে দিতে হয়। খালি প্রবলেম বলে গেলে তো হবে না, বক্তৃতা করলেও হবে না, নানাভাবে দিতে হবে। শিল্পে দিতে হবে, সাহিত্যে দিতে হবে, পেন্টিং তো বটেই। তো সমাজ গঠনে এইগুলো ভীষণ প্রয়োজন। তো ও বেশ সমাজ নিয়ে চিন্তা করতে বোঝা যাচ্ছে ওর চিত্রকলা থেকে, যদিও যেটাকে বলি আমরা ঠিক রিয়েলিস্টিক অ্যাপ্রোচ না, এটা একটু অ্যাবস্ট্রাক্ট ফর্ম এবং সুরিয়ালিস্টিক ফর্ম। সুরিয়ালিস্টিক হলো যেটা আমি এই বাস্তব নিয়ে কল্পনা করব, কিন্তু একদম অন্যরকম। আমি স্বপ্নে যেরকম উড়ে যায়, আমার বাস্তবতা থাকে না, তো সেই রকম আমি স্বপ্নে যদি উঠতে পারি তাহলে জাগরণ অবস্থায় কেন উঠতে পারবো না? সেটা যদি আমি উড়ে যাচ্ছি, আকাশে ছবি আঁকি, তাহলে অনেকটা সুরিয়ালিজম হয়। কিংবা এই ধরনের চিন্তাধারা, একটা পাথর দিকে যদি মনে হয় যে এটা একটা খুব সুন্দরী মেয়ের মুখ, তাহলে সেটা যদি আঁকে একটু অন্যরকম করে, তাহলে সেটা হলো যে একটা দারুণ নতুন কিছু, কিন্তু রিয়েলিস্টিক, একেবারে রিয়েলিস্টিক। যাই হোক, আমার মনে হয় সেই ধরনের কিছু কাজ ও করেছে। আর পরবর্তীতে অবশ্য ওর একটু বোধহয় অসুস্থ হয়ে পড়লো, সেই জন্যে খুব একটা কাজ করতে পারেনি, কিন্তু আমি ভীষণভাবে উৎসাহ দিয়েছিলাম ওকে। আমি অবাক হয়ে গেছিলাম যে এত ভালো আঁকে, দেয়ালে আঁকছে কেন, দেয়ালে তো রাখা যাবে না। তারপরে ভাবলাম যে ওকে বললে লাভ নেই, দেয়ালে ছবি আঁকলেও সেই ছবি সঠিক। যেরকম আমার নাতনি, ও 2 বছর থেকে ছবি আঁকে, তবে ওর জায়গাটা হলো দেয়াল। আমার এখানে এসে উপরে থাকে, ওরা নিচে তাতে এসে দেয়ালে। আমার স্ত্রী মাঝে মাঝে ভাই নষ্ট করছে, আমি বললাম ভাই নষ্ট করবো না, দেয়াল তো আবার ঠিক করা যাবে। তোকে ছেড়ে দিয়েছি, তো এই পর্যন্ত একটা ছবিতে ভরা। হ্যাঁ, এবং আমি বলবো যে এই যে অনুভূতি, যার ওরা কাগজপত্র পছন্দ করছে না, দেয়ালে একদম। তো সেই রকম আপন মনে যে ছবি আঁকা, মন থেকে বেরিয়ে আসা ছবি আঁকা, এবং তাদের যে অ্যাপ্রিসিয়েশন, সেটা অদ্ভুত, একদম অবাক লাগে যে সুন্দর কি সুন্দর। এই ধরনের যারা চিন্তা করে তাদের কাছে সুন্দর মানেটা কিন্তু একদম অন্যরকম। আমরা বলি সুন্দরের অনেক রকম ব্যাখ্যা দিই, কিন্তু আমার নাতনি একটা ব্যাখ্যা দিয়েছে, সেটা বললে এই ধরনের ছবি বোঝা যাবে। তো 3 বছর বয়স, তো আমরা একটা ওর মানে মায়ের বিয়ের ছবি এলাজ করে এনেছি, দেখেছি। তো দেখেছে, বলে এটা তো বাবা, এটা কি? মাকে চিনতে পারে না, গয়না পরে এখানে আজকে তো অনেক বেশি গয়না পরে না।
এখানে ওখানে আবার আগে তো বাড়িতে সাজানো হতো, এখন ইয়েতে সাজায়। সব মেয়েই একই রকম, তাই না? তো যাই হোক, ও দেখেছে খুব সুন্দর দেখতে, মানে বেশ ভালোই দেখতে, এবং সেজেছে। আর ও ভীষণ রেগে গেছে। ও জিজ্ঞেস করে এটাকে, বলে এটা তো বউ, যখন বউ হয়েছিল তখন তোমার মায়ের। ও রেগে গিয়ে বললো, মা তুমি কোনোদিন আর বউ হবে না, খালি মা থাকো। এইটা সাংঘাতিক একটা নান্দনিক বোধের কথা বললো। এত সুন্দর সেজেও সে ধমক খেলো যে এইটা করো না, তুমি বউ হও না, তুমি মা থাকো। এই যে সৌন্দর্য বোধের কত রকম যে তফাৎ, সেইগুলোই শিল্পকলা। সেই জন্যই খালি ছবি নয়, কারো ছবি নয়, অর্থাৎ একেবারে অন্তরের কথা। মানে কি বলবো, একটা অনেক শিল্পী বলে যে আমি আমার চিত্রকর্মই আমার ইবাদত, এরকম কথা বলে যখন বলা হয় যে ছবি আঁকা খারাপ, হেন তেন, এরকম অনেক কিছু আমরা শুনেছি পাকিস্তান আমল থেকেও। বরং পাকিস্তান আমলে কম ছিল, এখন একটু বেশি হয়েছে। যাই হোক, এর মধ্যে আমাদের ছবি আঁকতেই হবে। আর এই ধরনের চিন্তাধারা, সেই জন্য আমি খোকনকে এই যে এত সুন্দর একটি বই বার হয়েছে তার জন্য ধন্যবাদ দিই তার বোনকে এবং তার পরিবারকে, যে বইটি সত্যিই ভালো হয়েছে আর লেখাটি ভালো হয়েছে। আর সত্যি সে অনেক রকম চিন্তা করতো, যে একটা ফর্ম নিয়েছিল যে যেটা একেবারে সহজ পদ্ধতিতে, তবে ও যে দেখাতো না মানুষকে, সাধারণ মানুষকে দেখাতো না, তার একটা কারণও আছে। রবীন্দ্রনাথ ছবি আঁকতেন, তো উনি তো শেখেননি। তো উনি একবার নৌকায় ছবি আঁকতে চেষ্টা করেছিলেন, করতেন। তো যেটা চিঠিতে লিখছেন যে আমি এখন ছবি আঁকছি, তবে পেন্সিলের চেয়েও রবারটি বেশি খরচ হইতেছে। মানে এমনি ছবিতে যদি ভুল ধরে কেউ, রিয়েল এস্টেট থেকে ভুল ধরে, তাহলে তো রবার বেশি খরচ হবে, পেন্সিল আর বলা যাবে না। তো সেই রবার খরচে না করে যে ছবি এঁকেছে, খালি পেন্সিলে যা এলো সেটাই এঁকে দিল, সেই একটা চিন্তায় ছবি এঁকেছে। হ্যাঁ, তো সেই রবীন্দ্রনাথ যখন বড় হয়ে, মানে বৃদ্ধ অবস্থায় ছবি আঁকলেন, অনেক বয়স তখন। তো ছবি উনি আঁকতেন এবং অনেকে আসতেন ওর সঙ্গে দেখা করতে, এবং সাধারণ যারা ছবি বোঝে না তারা যখন বলতো যে আপনার ছবি তো বড় সুন্দর, খুব সুন্দর হয়েছে, উনি অন্য কেউ যদি বলতো যে ছবি বোঝে না, সে যদি বলতো তাহলে তিনি ছবি পরিবর্তন করতেন, বলে তাহলে নিশ্চয়ই আমার ছবি খারাপ হয়েছে, এ ভালো বলতো কেন? তো সেই এখন ছবি নিয়ে বড় মুশকিলের সকলেই পড়বে। কিন্তু আমি অনেক ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। এটা একটা বিরাট কাজ হলো। আর আমাদের দুইজন অসাধারণ কথা বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রী কথা বললেন, চমৎকারভাবে বলেছেন। আর নবী ওর সম্পর্কে যেটা বললো সেটা খুবই খুবই মানে একদম সত্য রূপটা সে দিতে পেরেছে। এবং আমাদের চিত্র সমালোচক তিনিও অন্যদিকে একটা পথ দেখালেন। এবং আমাদের এক্সিবিশনটা যদি করা যায় তাহলে আমি আমার পরিবারেরকে অনুরোধ জানাবো যেন এই এক্সিবিশনটা সত্যি সত্যি এক্সিবিশনটা হয়। কারণ সত্যি ছবিতে ঠিক বোঝা যায় না, পেন্টিংয়ের তুলি চালানো, রঙের এটা ওটা অনেক কিছু। তো যাই হোক, আবার ধন্যবাদ। এবং চমৎকার একটি বই ওর জন্য খুব প্রয়োজন ছিল, আর আমরা ভীষণ আনন্দিত। অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের যার সভাপতিত্ব করার কথা ছিল স্যার একটু দেরি করে আসছেন, তো অনুষ্ঠান প্রায় শেষ, তবু তিনি এসে পৌঁছেছেন, এটা আমাদের জন্য অনেক বড়। আমি আজকের অনুষ্ঠানের শেষ বক্তা হিসেবে তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশা আরিফিন সিদ্দিকী স্যারকে।
শ্রাবণ প্রকাশনী আয়োজিত আজকের এই প্রকাশনা অনুষ্ঠান এহসানুল আলম খোকন, তার উপরে গ্রন্থ তুমি রবে নীরবে এই শিরোনামে, এবং গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে যে সম্মানিত অতিথিবৃন্দ তারা ইতিমধ্যে তাদের বক্তব্য রেখেছেন। আমি কোনো বক্তব্য রাখছি না, আমি শুধু ক্ষমা প্রার্থনা করছি যে আসতে অনেক বিলম্ব হয়ে গেছে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এহসানুল আলম খোকনের নানা দিক তুলে ধরেছেন ইতিমধ্যে। একজন শিল্পী, আরেকজন শিল্পী ভালো বলতে পারেন আমাদের শিল্পী রফিকুল নবী, শিল্পী মনোয়ার ভাই সহ অন্য যারা এখানে আছেন তারা সেই বিষয়গুলো বলেছেন। আমি শুধু এটুকুই বলতে চাই যে বাংলাদেশের এই পর্যন্ত অগ্রযাত্রা, অর্থাৎ 2017 এই 6 জানুয়ারি তারিখ পর্যন্ত আমরা যতটুকু এগিয়ে এসেছি তার পেছনে যেমন নানা পেশার মানুষের যে অবদান সেটা আমরা স্বীকার করি। জাতীয় রাজনীতিতে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এবং 30 লক্ষ শহীদ জীবন দিয়ে দেশের স্বাধীনতা দিয়ে গেছে, এবং তারপরে আমাদের এই জাতির সুরুচি নির্মাণে জাতিকে দেশে বিদেশে স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিত করার ক্ষেত্রে শিল্পীদের ভূমিকা, চিত্রশিল্পীদের ভূমিকা, সংস্কৃতি শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। এহসানুল আলম খোকন তিনি সেই ধরনের একজন বিরল বৈশিষ্ট্যের মানুষ। তার উপরে যে গ্রন্থ তুমি রবে নীরবে, এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ, যেটি হয়তো অনেক আগেই নেওয়া উচিত ছিল। সেদিক থেকে শ্রাবণ প্রকাশনী যে ভূমিকা রেখেছে, বিশেষ করে জনাব হায়দর আকবর খান রনু, যিনি এর পেছনে বহু সময় দিয়ে এই গ্রন্থ রচনাটি সম্পন্ন করেছেন এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজনেও তার বিশেষ ভূমিকা আছে। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে আজকের এই দিনে যেন আমি উপস্থিত থাকি। জনাব রনু ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এবং আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের এই সমবেত হওয়া, আপনাদের আশা, আপনাদের এখানে দীর্ঘ সময় উপস্থিত থাকা, আজকের এই প্রকাশনার যে আয়োজন, প্রকাশনা অনুষ্ঠান, সেটিকেও সফল করে তুলেছে। তো একজন শিল্পী আসলে একটা দেশের, একটি জাতির যে স্বপ্নের জায়গাগুলো আছে সেগুলো তিনি নির্ধারণ করেন এবং সেইভাবে একটা দিক নির্দেশনা দেন তার কর্মের মাধ্যমে। তিনি এই সময় তো বক্তব্য রাখেন না, বক্তব্য রাখার প্রয়োজন নেই, তার শিল্পকর্মই বক্তব্য, এবং সেই বক্তব্য ধরে আমরা এগিয়ে যাই। এই গত কয়েকদিন আগে 29শে ডিসেম্বর আমরা আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে জয়নুল মেলার উদযাপন করেছিলাম চারুকলা অনুষদে। এটি প্রতি বছরের ক্যালেন্ডার ইভেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং সেদিন ভারতের প্রখ্যাত শিল্পী জমিন চৌধুরী এবং বাংলাদেশের শিল্পী হাশেম খান, তাদেরকে জয়নুল সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এবং সেখানে যে কথাগুলো বলা হচ্ছিল, আজকে হয়তো আমরা একই কথাই বলি যে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই দেশ, এই জাতি সুরুচি নির্মাণে ভূমিকা রেখে গেছে। তো সেইভাবেই আমরা শিল্পীদের সম্মান করি। এহসানুল আলম খোকন সহ আমাদের সকল শিল্পীর প্রতি আমাদের সবসময় এই শ্রদ্ধা এবং শুভকামনা, ভালোবাসা থাকবে। আমি আর সময় না নিয়ে আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। উপস্থিত সুধীবৃন্দ, আজকে রাতে ডান পাশে যে ক্যান্টিনটা, সেখানে এই চা চকলেট হবে। একটু থাকেন সবাই স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। সবাই
একটু থাকেন আমি একটু নিয়ে নিই। জি ম্যাডাম এইদিকে। আপন বড় ভাই যিনি